শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি স্পটে থাকবে সেনাবাহিনী। আচরণবিধি মেনে চলার আহ্বান কর্তৃপক্ষের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি চলছে। গণতন্ত্র ধ্বংস করেছে এই রায়, বললেন রিটকারীদের আইনজীবী। জুলাই সনদ নিয়ে সাধারণের মতামত গুরুত্ব পাচ্ছে না। নাগরিক সভায় মত বক্তাদের। সনদের সার্থকতা নির্ভর করছে বাস্তবায়নের উপর, বলছে সুজন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। 7 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারের সুযোগ পাবে প্রার্থীরা। নির্বাচনের দিন 9 সেপ্টেম্বর ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে থাকবে সেনা সদস্যরা। আজ সকাল 11টায় প্রচার শুরুর আগে ভিপি, জিএস, এজিএস পদের সকল প্রার্থীর সঙ্গে সিনেট হলে সভা করে আচরণবিধি নিয়ে কথা বলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী। জানান, নির্বাচনের দিন ক্যাম্পাসে 3 স্তরের নিরাপত্তা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা নির্বাচনের দিন 7টি স্পটে দায়িত্বে থাকবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে 5 মিনিটের মধ্যে তারা কেন্দ্রে ঢুকতে পারবেন। ভোটার ও কার্ডধারী সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই শুধু ক্যাম্পাসে থাকবেন। কমিশন আরও জানান, ভোটের 7 দিন আগে থেকে বিশ্ববিদ্যালয় হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। 9 তারিখে আমাদের ইলেকশন, 9 তারিখের আগে 7 দিন আগে হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে না। আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি কর্ডন করে রাখবে। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, প্রচারে আচরণবিধি কি মানা হচ্ছে এবং এ ব্যাপারে প্রার্থীরা কি বলছেন? সময় এখনও আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, যেহেতু কেবলই 11টার পরেই শুরু হলো প্রচারণা। আমরা দেখছি প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছে, একটি উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে পুরো ক্যাম্পাসেই। আমরা দেখছি পুরো ক্যাম্পাসই একদম সরগরম, যেহেতু এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে। সেহেতু বলা যায় যে ভোটার এবং প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এবং আচরণবিধির বিষয়ে সকাল 11টায় যে বৈঠকটি হয়েছে সিনেট ভবনে, সেইখানে কিন্তু খুব কড়াকড়ি নির্দেশনা দিয়েছে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা দায়িত্বে রয়েছেন। বারবারই বলছিল, যেহেতু এবার একটি 5 আগস্টের পরে পরবর্তীতে একটি পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে এবারকার নির্বাচনটা যেন সুষ্ঠু এবং ভালোভাবে হয় এবং যেন ডাকসু নির্বাচনে যেন একটি ইতিহাস তৈরি করতে পারে বাংলাদেশে, সেই কথা কিন্তু বারবারই বলেছে প্রার্থীদের উদ্দেশ্যে। এবং পাশাপাশি কিন্তু একটি বিষয় স্পষ্ট করেছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবার সেনাবাহিনী থাকছে এবং বহিরাগত 7 দিন ক্যাম্পাসে 7 দিন আগ থেকে বহিরাগত যেন অবস্থান না করতে পারে সেই বিষয়টাও নিশ্চিত করার জন্য বলছে। এবং আমরা যেটি নিরাপত্তার ব্যাপারে আসলে কমিশন থেকে বারবার বলা হচ্ছে, আজকে থেকে দিন রাতে সমান তালেই কিন্তু ক্যাম্পাসে যারা নিরাপত্তার দায়িত্বে আছে, কমিশন এবং নিরাপত্তার দায়িত্বে যারা আছে, তারা কিন্তু যৌথভাবে এখানে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের কখনো জানিয়ে আবার না জানিয়ে কিন্তু কমিশন যেটি বলেছে যে আচরণবিধি তারা লঙ্ঘন করছে কিনা এবং আচরণবিধি মানছেন কিনা সেই বিষয়টি কিন্তু ফলো করবে। এবং পাশাপাশি যারা কিন্তু আচরণবিধি মানবে না তাদের কিন্তু কঠোর শাস্তি কিন্তু দেওয়ার ব্যবস্থার কথাও কিন্তু আসলে কমিশন থেকে বলা হয়েছে। সুমাইয়া, ধন্যবাদ দাউদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানালেন দাউদ হাসান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির আজ শেষ দিন। বেলা 1:30 পর্যন্ত 4 জন রাকসুর বিভিন্ন পদে ও একজন সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের বয়সসীমা বাড়ানো বা তফসিলের পরিবর্তনের বিষয়ে দুপুরে নির্বাচন কমিশন সভা করবে বলে জানান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। এ নিয়ে বিভিন্ন পদে 16 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট জমা পড়া 276টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে 20টি মনোনয়নপত্র বাদ পড়েছে। 27 আগস্ট প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 28 আগস্ট। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের আবেদনে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আলোচিত রায়ের মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থার সঙ্গে প্রতারণা করা হয়েছিল বলে আপিল বিভাগের রিভিউ আবেদনের আজকের শুনানিতে আইনজীবীরা আদালতের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন। আগামীকাল এই রিভিউ শুনানি ফের অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধন বাতিলের রায় পুনর্বিবেচনার 4টি আবেদনের উপর শুনানি হয়। শুনানিতে আইনজীবীরা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আলোচিত রায়ের পরতে পরতে ভুল ছিল আদালতের সামনে এমন তথ্য তুলে ধরেন। বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষের সুনির্দিষ্ট উল্লেখ থাকলেও 16 মাস পরে দেওয়া লিখিত রায়ে তা বাদ দেওয়া হয়। এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10, 1 and 2 ভায়োলেট করেছে। কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয়। এই ক্ষেত্রে কিছুই করা হয়। হাইকোর্টের বিচারপতিগণ বলেছেন যে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন, বাতিল করে বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম হলো বাংলাদেশের সংবিধানের একটি বেসিক স্তম্ভ। এই জন্য এটিকে বাদ করা সংবিধান সম্মত হয়নি। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, 4টি আবেদনের মধ্যে কয়টি শুনানি শেষ হলো? সুমাইয়া, 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংযুক্ত করা হয়েছিল, 2011 সালে আমরা দেখেছি যে আপিল বিভাগের রায়ের চূড়ান্ত নিষ্পত্তির মধ্য দিয়ে সেটি বাতিল করা হয় এবং পঞ্চদশ সংশোধনী আনা হয়। 5ই আগস্টের পরে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলাম সেটির রিভিউর জন্য আবেদন করেন। পাশাপাশি 5 জন বিশিষ্ট নাগরিক এবং একজন ব্যক্তি এককভাবে এটি রিভিউর আবেদন করেন। আজকে তার প্রথম শুনানি ছিল। আজকে আসলে জামায়াতের পক্ষ থেকে আইনজীবী শিশির মনির এবং বিএনপির পক্ষ থেকে জয়নাল আবেদিন তারা শুনানিতে অংশ নিয়েছেন। বাকিরা আজকে অংশ নেননি। আগামীকাল এই শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে এবং পরবর্তী শুনানিগুলোতে নিশ্চয়ই সবাই অংশ নেবেন। শুনানি শেষে আসলে আইনজীবী শিশির মনির বলছিলেন যে তারা শুনানিতে বলার চেষ্টা করেছেন যে এই রায়ের মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থার সঙ্গে আসলে এক ধরনের প্রতারণা করা হয়েছিল এবং সে সময় আপিল বিভাগে যে 7 জন বিচারক ছিলেন তাদের মধ্যে 4 জন এটি বাতিলের পক্ষে ছিলেন এবং তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হয় এবং যে 3 জন ছিলেন না তাদেরকে আসলে তিরস্কৃত করা হয়। বিএনপির আইনজীবী জয়নাল আবেদিন তিনি বলেছেন যে এই রায় যখন প্রথমে যে সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল যে আগামী 2 টার্মে আরো তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকতে পারে প্রয়োজনে, ডক্ট্রিন অফ নেসেসিটি যেটি, কিন্তু পরবর্তীতে 16 মাস পরে যখন লিখিত রায় প্রকাশ হয় সেখানে এই কথাটি বাদ দেওয়া হয়। তো তিনি বলেন যে এটি আসলে আইনের দৃষ্টিতে এটি আসলে কোনো রায় নয় এবং তারা তাদের শুনানিতে এই রায় বাতিল চেয়েছেন এবং আগামীকাল শুনানির দিন দেওয়া হয়েছে। এই আইনজীবীরা হয়তো কথা বলবেন এবং অন্য যে আবেদনকারীরা রয়েছেন তারাও কথা বলবেন। তো পরবর্তীতে আসলে জানা যাবে যে আরো কি যুক্তিতর্ক তারা তুলে ধরবেন। সুমাইয়া, ধন্যবাদ মৌমিতা। হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানির বিষয়ে জানাচ্ছিলেন মৌমিতা জান্নাত। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিচ্ছে না। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জুলাই জাতীয় সনদ নিয়ে জনমত জরিপের ফলাফল নিয়ে নাগরিক সভায় এসব কথা বলেন বক্তারা। প্রায় 1400 মানুষের অংশগ্রহণে পরিচালিত জরিপে মতামত দিয়েছেন সাধারণ নাগরিকরা। জরিপের তথ্য উপস্থাপন করে বলা হয়, প্রায় 90% মানুষ দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংবিধানের 70
৭০ অনুচ্ছেদের সংশোধন চায় ৮৭ ভাগ। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর থাকার সাথে একমত ৮৯%। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না থাকার বিষয়ে মত দিয়েছেন ৮৭ ভাগ মানুষ। কমিশনের প্রস্তাবিত রাষ্ট্রীয় মূলনীতির সাথে একমত ৯০%। সুজন বলেছে, জুলাই সনদের সার্থকতা নির্ভর করবে এর বাস্তবায়নের উপর। রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো ডিসেন্ট দিয়েই তাদের দায়িত্ব শেষ হলে এবং ভবিষ্যতে আমরা সংসদে আমরা যখন নির্বাচিত হব, সংসদে গিয়ে বাস্তবায়ন করব, এটাই যথেষ্ট নয়। অনেকগুলো কাজ তাদেরকে এখনই করতে হবে এবং তাদেরকে সদিচ্ছা দেখাতে হবে। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় 4টি করে সংসদীয় আসন চান স্থানীয়রা। সকালে দিনের প্রথমার্ধে শুনানিতে সংসদীয় আসনের সংশোধিত সীমানা নিয়ে দাবি আপত্তি জানানোর তৃতীয় দিনে এ দাবি জানান সংক্ষুব্ধরা। আজ ঢাকা অঞ্চলের 28টি আসন থেকে আসা 309টি দাবি আপত্তি শুনানি করবে নির্বাচন কমিশন। সকাল 10টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্য কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন। প্রথমার্ধে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার শুনানি হয়। দুপুর 2:30টায় শুরু হবে দিনের দ্বিতীয়ার্ধের শুনানি। প্রথম 2 দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলের সীমানা সংক্রান্ত দাবি আপত্তির শুনানি হয়েছে। চলবে আগামীকাল পর্যন্ত। 4 দিনের মোট 1760টি দাবি আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন। ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন শুরু হয়। বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আর ভারতের 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন, মাদক ও অস্ত্র চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমানার 150 গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, সীমান্ত নদীর তীর রক্ষা ও পানির ন্যায্য হিস্সা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। 28 আগস্ট পর্যন্ত চলবে এই বৈঠক। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে এ মামলায় 24 জন সাক্ষ্য দিয়েছেন। নিজের জেলায় ভূমি দস্যুদের তৎপরতা বেশি স্বীকার করে তাদের দমাতে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সকালে কেরানীগঞ্জের সুভারঢা খাল পুনর্খননের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে, খাল দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এই প্রকল্পে বেশ কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। এ নিয়ে সকলের সহযোগিতাও চান তিনি। আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয়ের এ প্রকল্পে মোট খনন করা হবে 14.26 কিলোমিটার এলাকা। এই এলাকারই আমি বাসি। এই এলাকা হলো বড় সমস্যা, হলো এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরের এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকে দমন করতে হবে। এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে। এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে। আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কিনা
তা খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। দুপুরে প্রতিনিধি দল ভোলাগঞ্জে সাদা পাথর লুটের স্থলে গিয়ে পৌঁছায়। সেখানে তারা পাথর লুটের স্থানগুলো ঘুরে দেখেন। জেলা প্রশাসন জানিয়েছে, এই কমিটি আজ ও কাল সিলেটে অবস্থান করে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন। তারা খতিয়ে দেখছেন অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের অবহেলা রয়েছে কিনা। পাশাপাশি খুঁজে বের করার চেষ্টা হচ্ছে পাথর লুটপাটের ঘটনার বাস্তব অবস্থা কি ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি তদন্ত কমিটির কেউই। বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যা বাড়লেও সাংবাদিকতায় খুব বেশি গুণগত পরিবর্তন আসেনি। গণমাধ্যমকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে রাষ্ট্র, গণমাধ্যম মালিক এবং সংবাদ কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলছেন সংশ্লিষ্টরা। সকালে ডেইলি স্টার ভবনে MRDI কর্তৃক আয়োজিত স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান অন অ্যাডভোকেসি ফর মিডিয়া রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় একথা বলেন তারা। মালিকানার ধরন অনুযায়ী কিভাবে এদেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ হয় এবং একই সাথে সমালোচনা করার ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন কালাকানুন কিভাবে বাধা হয়ে দাঁড়ায় সেসব বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদনকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিবেদন থাকলেই হবে না, এর বাস্তবায়ন জরুরি। আন্তর্জাতিক, চীনকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ ম্যাগনেট সরবরাহ করতে হবে। তা না হলে 200% শুল্কের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে বাণিজ্য বিরোধের মধ্যে সোমবার সাংবাদিকদের একথা জানান ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ট্রাম্প সোমবার এর শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, বন্ধকি ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের অন্যতম সদস্য লিসা কুককে বরখাস্ত করছেন তিনি। ইউক্রেন ইস্যুতে ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দেখা না হলে কঠিন পরিণতি হতে পারে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় সোমবার অন্তত 61 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়াও এই দিন খান ইউনুস এলাকায় একটি হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় 5 সাংবাদিক সহ অন্তত 21 জন নিহত হন। হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের ওপর মোটেও খুশি নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘটনা তিনি আর দেখতে চান না এবং এই ভয়াবহ দুঃস্বপ্নের পুরোপুরি অবসান দেখতে চান বলে জানান তিনি। হাসপাতালে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF অবশ্য নাসার হাসপাতালে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনা তদন্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে IDF। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি স্পটে থাকবে সেনাবাহিনী। আচরণবিধি মেনে চলার আহ্বান কর্তৃপক্ষের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি। গণতন্ত্র ধ্বংস করেছে এই রায়, বললেন রিটকারীদের আইনজীবী। জুলাই সনদ নিয়ে সাধারণের মতামত গুরুত্ব পাচ্ছে না। নাগরিক সভায় মত বক্তাদের সনদের সার্থকতা নির্ভর করছে বাস্তবায়নের উপর, বলছে সুজন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।